নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ইতিমধ্যে অনেকেরই এসআইআর ফর্ম ফিল আপ হয়ে গেছে, তারা বিওলোকে জমা দিয়ে দিয়েছে। অনেকেই আছে এখনও তাদের ফিল আপ হয়নি, বা কেউ ফিল আপ করতে গিয়ে কিছু ভুল করে ফেলেছে। তো এটা সঠিকভাবে কিভাবে আপনারা ফিল আপ করবেন, আর যদি ফিল আপ করতে গিয়ে কিছু ভুল হয়ে থাকে তাহলে আপনি কি করবেন, সব কিছু বলবো এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অনেকেই প্রশ্ন করছে যে এটা ইংরাজিতে ফিল আপ করবো না বাংলায়। তো আপনারা বাংলাতেও করতে পারেন, ইংরাজিতেও করতে পারেন। যদি আপনারা বাংলায় করেন তাহলে আপনারা যেমন মোবাইল নাম্বার, আধার নাম্বার, যত নাম্বার আছে ওই নাম্বারগুলো, এপিক নাম্বার আছে, বিধানসভা নাম্বার আছে, ক্রমিক সংখ্যা আছে, এগুলো কিন্তু আপনাদের ইংরাজিতে লিখতে হবে। নাম যেগুলো আছে নামগুলো আপনারা বাংলায় লিখতে পারেন বা ইংরাজিতেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখন আমি একটা এসআইআর ফর্ম নিয়ে বসে পড়েছি আপনাদের দেখানোর জন্য। তো এটা কিভাবে সঠিকভাবে ফিল আপ করতে হয় সেটাই দেখাবো। আর এখানে মোবাইলটা এই কারণে রেখেছি সিকিউরিটির জন্য। আর এখানে সব কিছু তথ্য দেওয়া আছে, আপনার নাম, ভোটার কার্ডের নাম্বার, বিধানসভার নাম, রাজ্যের নাম, সব কিছু এখানে দেওয়া আছে। তো এখানে আপনাকে কিছু লেখার দরকার নেই। আর এখানে একটা ফটো আপনার আগে থাকতেই লাগানো থাকবে, এখানে একটা কিউআর কোড আছে সাইডে। আর এখানে একটা নতুন করে ফটো আপনাকে শুধু এখানে লাগাতে হবে। বাকি ওপরের আপনার আর কোনো কাজ নেই, শুধু একটা পাসপোর্ট সাইজ ফটো এখানে লাগিয়ে দেবেন। তারপরে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, ভালো করে দেখে নিন, এখান থেকে এখান পর্যন্ত এই যে জায়গাটা আছে, এখানকার সমস্ত তথ্য 2025 সালের হিসাবে দিতে হবে। বর্তমানের তথ্যটা এখানে দিতে হবে এখান থেকে এখান পর্যন্ত। তাই 2025 সালের আপনার ভোটার কার্ডটা আপনি দেখে নিন। দেখে নিয়ে সেই হিসাবে এখানে সর্বপ্রথম দিতে হবে জন্ম তারিখ। তো জন্ম তারিখটা আপনি এখানে লিখে দেবেন। তারপরে আছে আধার নাম্বার, আধার কার্ডের নাম্বারটা আপনার এখানে লিখে দেবেন। তারপরে আছে মোবাইল নাম্বার, একটা মোবাইল নাম্বার আপনি দিয়ে দেবেন যাতে আপনার সঙ্গে যোগাযোগ করা যায়। তো সেরকম একটা মোবাইল নাম্বার এখানে আপনি দিয়ে দেবেন। তারপরে এখানে আছে পিতা বা অভিভাবকের নাম, তো এখানে পিতার নাম লিখতে হবে। আর যদি কোনো বিবাহিত মহিলা থাকে সেও কিন্তু তার পিতার নামই লিখবে, শ্বশুরমশাইয়ের নাম না লিখে পিতার নাম, নিজের পিতার নাম এখানে লিখতে হবে, ঠিক আছে? তো এখানে পিতার নামটা এখানে লিখতে হবে। তারপরে আছে পিতার বা অভিভাবকের এপিক নাম্বার, মানে ভোটার কার্ডের নাম্বার যদি থাকে, প্যাকেটে লেখা আছে যদি থাকে। তো বর্তমানে পিতার যে ভোটার কার্ডের এপিক নাম্বারটা আপনি এখানে দিতে পারেন যদি থাকে, আর যদি না থাকে তাহলে নাও দিতে পারেন। অনেক সময় কি হয় যে 2002 সালে অন্য জায়গায় ছিল, এখন 2025 সালে অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে বা ভোটার কার্ড তার চেঞ্জ হয়ে গেছে, এপিক নাম্বার চেঞ্জ হয়ে গেছে। তো সেই হিসাবে কিন্তু 2025 সালের হিসাবেই এখানটা টোটালি লিখতে হবে। তো বর্তমানে ভোটার কার্ডটা দেখবেন, তারপর এখানে লিখবেন। তারপর এখানে মায়ের নাম, তো মায়ের নামটা এখানে আপনারা লিখে দেবেন, নিজের মায়ের নাম, ঠিক আছে? তারপরে এখানে লিখতে হবে মায়ের এপিক নাম্বার, এপিক নাম্বারটাও এখানে দিয়ে দেবেন বর্তমান হিসাবে। তো এখানে যা কিছু হবে সব কিছু কিন্তু 2025 সালের হিসাবেই দিতে হবে, বর্তমান তথ্য এখানে দিতে হবে। তারপরে এখানে আছে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে, তার মানে যদি কারোর বিয়ে হয়ে যায়, যদি ছেলে হয় সে তার স্ত্রীর নাম লিখবে, মেয়ে হলে তার স্বামীর নাম লিখবে। আর স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে, যেটা বর্তমানের এপিক নাম্বার, সেটা এখানে লিখে দেবে যদি থাকে, ঠিক আছে? তাহলে ওপরের এই তথ্যটা আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই, এখানে ভুলের কোনো কারণ নেই। এবার এখানে মেন জায়গাটায় আসি। বাঁ দিকের এই যে ছকটা, এটা কিন্তু তাদের জন্য যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল। তো এখানে লেখাই আছে সর্বশেষ এসআইআর এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচনের বিবরণ। তো এখানে 2002 সালে যদি আপনার নাম থাকে তাদেরকে এখানটা ফিল আপ করতে হবে। তো সর্বপ্রথম এখানে নির্বাচকের নাম এখানে লিখে দিতে হবে, নির্বাচনের এপিক নাম্বার এগুলো কোথায় পাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো দেখতেই পাচ্ছেন এটা 2002 সালের আমি লিস্টটা বার করেছি। তো এই লিস্টটা আপনারাও বার করে নেবেন, ফোন থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে কিন্তু 2002 সালের সমস্ত তথ্য দেওয়া আছে। তো এখানে আপনার যদি নাম থাকে 2002 সালে, তো নামটা এখানে খুঁজে বার করে নেবেন। যেমন আমি এখানে একটা নাম দেখাচ্ছি, প্রহ্লাদ অধিকারী, ঠিক আছে? তো এখানে আপনার নাম প্রহ্লাদ অধিকারী লিখতে হবে। এপিক নাম্বার, এপিক নাম্বারটাও এখানে আপনাদের দিতে হবে, ওনার নামের সাইডে যে এপিক নাম্বারটা আছে এই যেখানে। তো 2002 সালে যেরকম আছে সেরকম সেম টু সেম লিখতে হবে। যদি ভুল থাকে তো ভুলই লিখতে হবে, তো অনেক সময় নাম ভুল থাকে, তো ভুলই লিখতে হবে। তো 2002 সালে যেমন আছে সেটাই কিন্তু দেখে দেখে সেম টু সেম লিখতে হবে। তো এপিক নাম্বারটা এখানে লিখে দেবেন 2002 সালের লিস্ট দেখে। তারপরে এখানে আছে আত্মীয়ের নাম। তো অনেকে ভাবছে যে আত্মীয়র নামটা কি হবে, তো এটা 2002 সালের লিস্টই আপনারা পেয়ে যাবেন। যেমন এখানে আমি দেখালাম প্রহ্লাদ অধিকারী, তো প্রহ্লাদ অধিকারীর তখন আত্মীয় কে ছিল, পিতা ছিল যতীন অধিকারী, তো এখানে যতীন অধিকারী লিখতে হবে,
ঠিক আছে। তো আত্মীয়র নাম মানে আপনার 2002 সালে যে নামটা ছিল সেই নামের পাশে যার নাম আছে সেই হচ্ছে আপনার আত্মীয়। এটা ভালো করে মনে রাখবেন, আপনার নামের পাশে যার নাম আছে সেই কিন্তু আপনার আত্মীয়। তো এখানে আপনার আত্মীয়র নামটা দিতে হবে। সম্পর্ক কী ছিল, এই দুজনের মধ্যে সম্পর্ক কী ছিল সেটাও এখানে লেখা আছে। যেমন এখানে আছে প্রহ্লাদ অধিকারী তার পিতা যতীন অধিকারী। তো এখানে সম্পর্কর জায়গায় যে দেখুন এখানে লেখাই আছে সম্পর্ক, তো সম্পর্কর জায়গায় কি হচ্ছে পিতা, তো এখানে পিতা লিখে দিতে হবে। সম্পর্কর জায়গায় কি লিখতে হবে, পিতা। তারপরে এখানে কি আছে, জেলা। জেলা আপনার যেই ডিস্ট্রিক্ট থেকে আপনি সেই জেলার নাম এখানে লিখে দেবেন। হাওড়া, হুগলি, মেদিনীপুর, বর্ধমান যা জেলা হবে এখানে জেলার নাম আপনি লিখে দেবেন। তারপরে রাজ্যের নাম, রাজ্যের নাম আমাদের পশ্চিমবঙ্গ, এটা এখানে লিখে দেবেন। তারপর আছে বিধানসভা ক্ষেত্রের নাম। তো বিধানসভার ক্ষেত্রের নাম কোথায় পাবেন, এই লিস্টই আছে, এই যে এখানে লেখা আছে উদয়নারায়ণপুর বিধানসভা নির্বাচন ক্ষেত্র। তো এখানে উদয়নারায়ণপুর হবে, বিধানসভার নাম কি হবে, উদয়নারায়ণপুর, এই যে এখানে লেখা আছে। তো সব কিছু 2002 সালের লিস্টই সব পাওয়া যাবে। তো এখানে লিখে দিলেন উদয়নারায়ণপুর। তারপরে এখানে কি আছে, বিধানসভার ক্ষেত্রের নাম্বার। বিধানসভার ক্ষেত্রের নাম্বার কোথায় পাওয়া যাবে, এই যে লেখা আছে পাশে 176। তো এই নাম্বারটা এখানে লিখে দিতে হবে, বিধানসভার ক্ষেত্রের নাম্বার। তারপরে লেখা আছে অংশ নাম্বার। অংশ নাম্বার এখানে আছে 2002 সালের লিস্টে, এই যে অংশ নাম্বার। অংশ নাম্বার কত, 11। তো এখানে লিখে দিতে হবে 11, এই যে এখানে অংশ নাম্বারের জায়গায় 11। তারপরে ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা হচ্ছে যে নামটা আছে আপনার 2002 সালের লিস্টে, যে দেখুন এখানে ক্রমিক সংখ্যা এখানে লেখা আছে। তো এখানে দেখে নিতে হবে যে কত নম্বরে আপনার নামটা আছে। তো এখানে হয়তো প্রহ্লাদ অধিকারী, নাম কত, 24 নাম্বার, তাই তো। তো এখানে 24 লিখে দিতে হবে, ক্রমিক সংখ্যা কত হবে, 24। তাহলে 2002 সালের এখানে তথ্যটা আপনার কিন্তু পূরণ হয়ে গেল। খুবই সহজ, এখানে কঠিন কিছু নেই। আর যাদের নাম নেই 2002 সালে তারা কি করবে, তারা কিন্তু এখানে নিজের নাম লিখবে না। যাদের আছে তারা তো এখানে নিজের নাম লিখছে, নিজের এপিক নাম্বার দিচ্ছে, আত্মীয়র নাম সব কিছু এর মধ্যে পেয়ে যাচ্ছে, এই লিস্টের মধ্যে পেয়ে যাচ্ছে, সেই হিসাবে তারা এখানে বসিয়ে দিচ্ছে। কিন্তু যাদের 2002 সালের নাম নেই তারা কি করবে এখানে, তো এখানে লেখাই আছে আত্মীয়র বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে। তো এখানে যার নাম আছে, হতে পারে বাবার নাম আছে, মায়ের নাম আছে, দাদু আছে, ঠাকুমা আছে, কারোর না কারোর তো নাম আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে যদি বাবার নাম থাকে তো এখানে 2002 এর লিস্টে খুঁজে নিতে হবে বাবার নাম, ঠিক আছে। তো বাবার নাম এখানে যেমন, ওটাই আমি উদাহরণ দিচ্ছি, যেমন প্রহ্লাদ অধিকারী হয় তো এখানে নামটা লিখে দিতে হবে। এপিক নাম্বার 2002 সালের হিসাবেই আমরা এপিক নাম্বার এখানে আছে, এখানে লিখে দেব। তারপর আত্মীয়র নাম, আত্মীয়র নাম আগেই বলেছি, নামের পাশে, নামের পাশে যার নাম আছে সেই হচ্ছে আত্মীয়। তো আত্মীয়র নাম এখানে আমি দিয়ে দেবো, যা নাম হবে এখানে লিস্ট থেকে, ঠিক আছে। যেমনটা প্রহ্লাদ অধিকারী আছে, পিতাকে যতীন অধিকারী, তো যতীন অধিকারী ইনার আত্মীয়, তো আত্মীয় এখানে দিয়ে দিচ্ছি। সম্পর্ক কি হচ্ছে, প্রহ্লাদ অধিকারীর সাথে যতীন অধিকারীর পিতা, তো পিতা এখানে লিখে দেবো। তো এখানে সম্পর্কও লেখা আছে, এই যে লিস্টে সম্পর্কও লেখা আছে পিতা, তো পিতা এখানে লিখে দেওয়া হচ্ছে। তারপরে জেলা এখানে লিখে দেবেন, রাজ্যের নাম এখানে লিখে দেবেন, বিধানসভার ক্ষেত্রের নাম এই যেখানে লেখাই আছে উদয়নারায়ণপুর বিধানসভা, তো এখানে উদয়নারায়ণপুর নাম লিখে দিতে হবে। তারপরে বিধানসভার ক্ষেত্রের নাম্বার, ক্ষেত্রের নাম্বার ওখানে দেওয়া আছে 176 এই যে নাম্বার, এটা এখানে নাম্বারটা লিখে দিতে হবে। তারপরে অংশ নাম্বার, অংশ নাম্বারও এখানে আগেই দেখিয়ে দিলাম, এখানেই লেখা আছে অংশ নাম্বার, ঠিক আছে। তারপরে এখানে ক্রমিক সংখ্যা, নামের পাশে যে অক্ষরগুলো আছে, এই যে ক্রমিক সংখ্যা এখানে লেখাই আছে, এই যে নামের পাশে যে অক্ষরটা থাকবে সেটাই হচ্ছে ক্রমিক সংখ্যা, তো এখানে লিখে দেওয়া হলো। তো এইভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে, তো কোনো কিছু ভুল হবে না। তো আরেকবার বলে দিচ্ছি, এখান থেকে এখান পর্যন্ত অংশটা 2025 সালের হিসাবে কিন্তু লিখতে হবে, বর্তমানে যে ডিটেলসটা আছে সেই হিসাবেই ফিল আপটা করতে হবে। এইটা হচ্ছে 2002 সালে যাদের নাম আছে তারা এখানটা ফিল আপ করবে এই লিস্ট দেখে, ঠিক আছে। 2002 সালের এই লিস্টটা বার করে নেবে অনলাইনে, বার করে নেওয়ার পর এইটা দেখে সেম টু সেম তারা এখানটা লিখবে। এখানটা কাদের জন্য, যাদের 2002 সালে লিস্টে নাম নেই, যেমন আমার নেই, তো এখানে আমি কী দেবো, বাবার নাম দেবো, এপিক নাম্বার দেবো, আত্মীয়র নাম দেবো, ঠিক আছে। আত্মীয়র নাম আগেই বলে দিয়েছি কী লিখতে হবে, এটা অনেক কেউ কিন্তু ভুল করছে, এটার জন্য বারবার বলছি আত্মীয়র নামটা হচ্ছে সেটাই হবে যে 2002 সালে যদি আপনার বাবার নাম থাকে, আপনার বাবার নামের পাশে যার নাম আছে সেই কিন্তু আত্মীয়। যদি বাবার নাম আছে কি মায়ের নাম আছে যাই আছে সেই কিন্তু আত্মীয়, আর তার সঙ্গে তার সম্পর্কটা কি সেটা কিন্তু এই সম্পর্ক জায়গায় লিখতে হবে। তারপরে জেলা, রাজ্যের নাম সব কিছু তো এর মধ্যে পাওয়াই যাচ্ছে, এর মধ্যে দেখে এই ফর্মটা এইভাবে ফিল আপ করে নিতে হবে। তো এটা ফিল আপ করা সেরকম কোনো কঠিন নয়, খুবই সহজ একটা ব্যাপার। আর এখানে একটা সই করে দিতে হবে, এই যে জায়গাটা আছে এখানে কিন্তু সই করতে হবে।
আর যারা বাইরে আছে, অনেক সময় কী হয়, অনেক ছেলেরা বাইরে থাকে, তো তাদের বাবা মা এখানে সই করে দিতে পারে। বাবা মা যখন সই করবে তখন তার নাম লিখবে না, যদি বাবা সই করে বাবার নামই লিখবে, আর ব্যাকেটে লিখে দেবে বাবা। যদি মা সই করে মায়ের নামই লিখবে, ব্যাকেটে লিখে দেবে মা। তো এখানে লেখাই আছে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর। তো পরিবারের সাবালক যে কোনো একটা সদস্য এখানে সই করতে পারে, কিন্তু ব্যাকেটে লিখে দিতে হবে যে সে কে হয়। ঠিক আছে, বাবা হলে বাবা, মা হলে মা, দাদা হলে দাদা, সেটা লিখে দিতে হবে। তারপরেই কিন্তু আপনার এই এসআইআর ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। তো একটা ব্যক্তির জন্য এরকম সেম টু সেম দুটো ফর্ম থাকবে। তো আপনাকে দুটো ফর্ম সেম টু সেম ফিল আপ করে বিওলোকে জমা দিতে হবে। বিওলো একটা নিজের কাছে রেখে দেবে, আর একটা স্ট্যাম্প মেরে আপনাকে দিয়ে দেবে। আপনি সেটা যত্ন করে রেখে দেবেন। আর যাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে আর কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, তারা এক কাজ করতে পারেন, আপনারা অনলাইনে ফিল আপ করে দিতে পারেন। কোনো সাইবার ক্যাফের দোকানে যান, যে অনলাইনে ফিল আপ করে দিন। না হলে আরেকটা কাজ করা যায়, এই যে ওপরের অংশটা সোজাভাবে কাঁচি করে কেটে নিতে হবে। এই যে দাগটা আছে, সোজাভাবে কেটে নিতে হবে। আর যার এখনও ফিল আপ হয়নি, তার সঙ্গে এরকম একটা ফর্ম নিতে হবে, দিয়ে এটা ওপরে রেখে জেরক্স করে আপনারা দুবারা ফিল আপ করে দিতে পারেন। তো আমি একটাই বলবো, এরমভাবে না করে আপনারা অনলাইনেই ফর্মটা ফিল আপ করে দিন, ওটাই ভালো হবে। আর এটা কিন্তু জেরক্স করলেও কিন্তু কিউআর কোডটা কাজ করে। ঠিক আছে, তো জেরক্স বার করে নিলেও কোনো অসুবিধা নেই। তো যেটা ঠিক হবে আপনাদের, সেই হিসাবে আপনারা করুন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি কিছু ডাউট থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, তো আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই করব।